আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমার লাইভটি ভালোমতো শুনতে পাচ্ছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে একটি জার্নাল পেপার লেখা যায় এই টপিকটার উপরে। আলোচনার সুবিধার জন্য আমি পুরো টপিকটা বেশ কিছু ভাগে ভাগ করে নিয়েছি এবং আজকে আমার ১ম ক্লাস হয়তোবা বেশ কয়েকটি ক্লাস মিলায় আমি প্রত্যেকটা টপিক চেষ্টা করব স্পেসিফিক ভাবে সুন্দর করে বুঝিয়ে বলার। তো আমার লাইভ শুরুর আগে আমি আমার নিজের একটু পরিচয়টা দিয়ে নেই। আমি কিফাত জাহান। আমি বর্তমানে পিএইচডি করছি চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ কোরিয়াতে। আমি পিএইচডি করছি ওশেনোগ্রাফির উপরে এবং আমি মূলত অশানিক যে অর্গানিজমস বা অ্যানিমেল প্ল্যান্ট গুলো আছে এগুলোর উপরে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবটা এবং এর ফলে এদের জেনেটিক্যাল যে পরিবর্তনগুলো আসছে এগুলোর উপরে কাজ করছি। এবং আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি চায়নার ডালিয়ান ওশান ইউনিভার্সিটি থেকে। সেখানেও একই রকম কাজ করেছি এবং আমার ব্যাচেলর ছিল বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ, সেখানে এগ্রিকালচারে। তো আমি আমার ব্যাচেলর লাইফের 3rd ইয়ার থেকে এখন পর্যন্ত একটা দীর্ঘ সময় রিসার্চের সাথে যুক্ত আছি। প্রথমবার যখন আমি রিসার্চ করতে যাই, তখন যেমন অনেকগুলো সমস্যার মুখোমুখি হয়েছিলাম। চায়নাতে যাওয়ার পরে আমার সুপারভাইজার যখন আমাকে প্রথমবারের মতো বাকৃবিতে, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা, ওখানে আমি মোটামুটি রিসার্চের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেই চায়নাতে গিয়েছিলাম। তো চায়নাতে যাওয়ার পরে আমার সুপারভাইজার প্রথমবারের মতো আমাকে যখন একটা জার্নাল আর্টিকেল লিখতে বলেন, আমার মনে হয়েছিল যে আমি বেশ একটা অথৈ সাগরে পড়ে গেলাম। কারণ আমি আসলে এটা সম্পর্কে কিছুই জানি না। আমার কাছে না ছিল কোনো গাইডলাইন, না ছিল কোনো ইনস্ট্রাকশন। আর যেহেতু চায়নাতে পুরো স্টাডি চাইনিজে ছিল, আমার পক্ষে খুবই কঠিন ছিল। তো আমি আমার ১ম বার একটা জার্নাল পেপার লিখতে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি বা স্টিল নাও আসলে লিখতে যে সমস্যাগুলোর সম্মুখীন হই, প্রত্যেকটা বিষয় মাথায় রেখে আমার এই কোর্সটা সাজানোর চেষ্টা করেছি। যাতে করে আপনারা যদি কেউ থেকে থাকেন আমার মতো একেবারেই ১ম বার কোনো একটা জার্নাল আর্টিকেল বা পেপার লিখতে গেছেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন অথবা কিভাবে প্রত্যেকটা ধাপ একটার পর একটা আগাবেন, তাদের জন্য আমি এই কোর্সটা ডিজাইন করেছি। তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সটা থাকেন এবং প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করেন, আমার মনে হয় যে কিভাবে একটা জার্নাল আর্টিকেল বা জার্নাল পেপার লিখবেন বা রিসার্চ পেপার লিখবেন সেটা সম্পর্কে আপনারা অনেক ভালো একটা ধারণা পাবেন। তো আজকে আমার টপিকটা হচ্ছে যে জার্নাল পেপার রাইটিং। এই জার্নাল পেপার রাইটিং কোর্সটার জন্য আমি একটা কনটেন্ট ঠিক করেছি, যদিও এটা খুবই শর্ট একটা কনটেন্ট। এই কনটেন্টে থাকছে ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে আপনি স্টার্ট করবেন। আজকে আমি এই দুটা জিনিস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে মেইন বডি, অর্থাৎ মেইন বডি বলতে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি কিভাবে লিখতে হবে, কিভাবে কোন পয়েন্টটাতে ফোকাস করতে হবে, এই জিনিসগুলো আমি আলোচনা করব। আর আসলে এতগুলো জিনিস একবারে একটা ক্লাসে আলোচনা করা সম্ভব নয় যদি আমরা একটু ডিটেলসে জানতে চাই। তাই আলোচনার সুবিধার জন্য আমি ছোট ছোট ভাগে ভাগ করেছি এবং যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এটা বেশ ছোট এবং কিভাবে স্টার্ট করতে হবে এটাও বেশ আলোচনাটা ছোট, তাই এই দুটাকে আমি একসাথে রেখে প্রথম ক্লাসটা সাজিয়েছি। তো যখনই আমরা একটা জার্নাল পেপার লেখার কথা চিন্তা করব, তখন সবার প্রথমে কিন্তু আসলে আমাদেরকে বুঝতে হবে বা আমাদের মাথায় হয়তোবা কোয়েশ্চেন আসবে যে আসলে জার্নাল পেপার কি বা রিসার্চ পেপার কি, আমরা কেন লিখব। একটা জার্নাল পেপার মূলত
একজন রিসার্চার যে অরিজিনাল রিসার্চ ওয়ার্কটা করে থাকে, অর্থাৎ আমরা যারা হায়ার স্টাডিতে আছি অথবা দেশে মাস্টার্স পিএইচডি করছি, তারা প্রত্যেকেই তাদের থিসিস অথবা থিসিসের জন্যই আমরা কিন্তু কতগুলো রিসার্চ ওয়ার্ক করে থাকি। এই রিসার্চ ওয়ার্কগুলোর আমরা কতগুলো স্টেপ ফলো করে থাকি, কতগুলো উদ্দেশ্যের কারণে করে থাকি সামনে রেখে, এবং আমাদের উদ্দেশ্যগুলোকে সামনে রেখে বিভিন্ন স্টেপ ফলো করার পরে আমরা কিছু ফাইন্ডিংস পাই। এই যে আমরা একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে কিছু নির্দিষ্ট স্টেপ ফলো করে একটা ফাইন্ডিংস পর্যন্ত পৌঁছালাম, এই প্রত্যেকটা ধাপকে সুন্দর করে নথিভুক্ত বলবো এক কথায় করাটাই হচ্ছে যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে আসলে রিসার্চ পেপার রাইটিং এবং এই নথিভুক্ত করাটাই হচ্ছে রিসার্চ পেপার। এখন সাধারণত বিভিন্ন ফিল্ডের জন্য স্পেসিফিক রিসার্চ জার্নালগুলো আলাদা হয়ে থাকে, এবং মূলত যে জার্নাল পেপার বা রিসার্চ পেপারগুলো আছে এগুলো কোনো একটা একাডেমিক জার্নালে আমাদেরকে পাবলিশ করতে হয়। এখন আমরা রিসার্চ পেপার এটা আমরা কেন লিখবো, আসলে পারপাসটা কি, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যখন আমরা পারপাসটা জানবো তখন আমাদের কিন্তু মাথায় আমাদের পারপাসটা রেখে একটা রিসার্চ পেপার লেখা খুব সহজ হবে। আমি এখানে 3টা পারপাসের কথা মূলত উল্লেখ করেছি। প্রথমটা হচ্ছে journal paper contributes to the body of knowledge in their respective field, অর্থাৎ আমরা জানি যে প্রতিনিয়তই অসংখ্য কাজ হচ্ছে কোনো একটা টপিকের উপরে, এবং সারা বিশ্বে কাজগুলো হচ্ছে। এখন এগুলো যদি আমরা সিস্টেমেটিক্যালি নথিভুক্ত বা না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে যারা কাজ করবে তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এটা জানা যে এই পর্যন্ত কি কাজ হয়েছে, অথবা হয়তোবা রিপিটেটিভ অনেক কাজ হয়ে যাবে। তো এই কারণেই আসলে রিসার্চ পেপার বা জার্নাল পেপার পাবলিশ করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে কারণটা, যে জার্নাল পেপার আর কনসিডার আর্চিভাল লিটারেচার অ্যান্ড আর পার্মানেন্ট রেকর্ড অফ রিসার্চ, অর্থাৎ কোনো একটা জার্নাল পেপার বা রিসার্চ পেপার যখন পাবলিশড হয়ে যায় সেটা কিন্তু পার্মানেন্টলি হয়ে যায়, এবং এটা একটা পার্মানেন্ট রেকর্ড হিসেবে কাজ করে। আজকে থেকে 100 বছর পরেও বা 200 বছর পরেও যদি কেউ আমাদের এই টপিকটা নিয়ে, যে টপিকটায় আমি কাজ করেছি, অন্য কেউ যদি কাজ করতে চায়, সে চাইলেই হচ্ছে সহজে এটা আমার পেপারটা সার্চ করে সে বুঝতে পারবে যে এই 200 বছর বা 100 বছর বা 50 বছর আগে কি কাজ হয়েছে, এখন পর্যন্ত কি কাজ হচ্ছে, এবং এটা তাদের কিন্তু যে তাদের রিসার্চের একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করাতে খুব হেল্প করবে। তো এসব কারণে আসলে পার্মানেন্ট রেকর্ডটা রিসার্চের খুবই গুরুত্বপূর্ণ, এবং জার্নাল পেপার বা রিসার্চ পেপার এই কাজটাই করে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জার্নাল পেপারস আর ইম্পর্টেন্ট ফর রিসার্চ বিকজ দে আর অফেন আপ টু ডেট অন দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড রিসার্চ, অর্থাৎ এই যে এখনই বললাম যে 100 বছর বা 200 বছর পরেও কেউ যখন রিসার্চ করতে চাবে, সে খুব সহজেই কিন্তু আমাদের বা আমার কাজটা পড়ে জানতে পারবে যে হ্যাঁ 2025-এ কিফাত জাহান বলে একজন এই কাজটা করেছে, এবং তারপরে আরো তার কাজটাকে ব্যাকগ্রাউন্ড ধরে আরো অনেকে এই কাজটা করেছে। এখানে এই পর্যন্ত কাজ হয়েছে এই টপিকটায়, বর্তমানে এই রিসার্চ প্রবলেমগুলো আছে, এবং কিভাবে আমি আরো সামনে ফোকাস করতে পারি, এভাবে ফিউচারেও কিন্তু কেউ একটা হচ্ছে কাজ করতে পারবে। তো এই যে হচ্ছে আপ টু ডেট করছে রিসার্চগুলোকে, অর্থাৎ আমরা জানি যে প্রতিনিয়তই টেকনোলজি চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই সব কিছুর কারণে কিন্তু রিসার্চের টপিকগুলোতেও পরিবর্তন আসছে। তো আসলে জার্নাল পেপার পাবলিকেশন এই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে এটা একটা রেকর্ড হিসেবে কাজ করবে, এবং ভবিষ্যতে কাজগুলোকে তৎকালীন বা তখনকার যে টেকনোলজি আছে সেগুলো দিয়ে আপ টু ডেট করতে কিন্তু হেল্প করবে।
তো আসলে এক কথায় রিসার্চ পেপার একটা পার্মানেন্ট রেকর্ড হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রিসার্চ পেপার পাবলিকেশনটা এই কারণেই। তো আসলে একটা রিসার্চ পেপার বা জার্নাল পেপারে ক্যারেক্টারিস্টিক্স গুলো পাবলিশ হওয়া পর্যন্ত কি কি থাকে? প্রথমেই যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে পিয়ার রিভিউ, অর্থাৎ আমরা যদি একটা ভালো জার্নালে আমাদের পেপারটা বা রিসার্চ ওয়ার্কটা পাবলিশ করতে চাই, এটা মাস্ট বি পিয়ার রিভিউ প্রসেসের আন্ডার দিয়ে যাবে। এই পিয়ার রিভিউ প্রসেসের মাধ্যমে আপনার রিসার্চটাতে বা আমার রিসার্চটাতে যদি কোনো গ্যাপ থেকে থাকে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে যেটা ফিউচারে সলভ করতে হবে, অথবা কোনো খটকা থেকে থাকে যে না এটা আসলে অতীতে হয়ে গেছে, সেম ওয়ার্ক আপনি করেছেন বা আপনার রেপ্লিকেশনটা আপনি কম নিয়েছেন, এরকম কোনো কিছু থাকলে রিভিউয়াররা আপনার পেপারটা বা ম্যানুস্ক্রিপ্টটা পড়ে তারা আপনাকে সাজেস্ট করবে যে তোমার রিসার্চ পেপার বা তোমার যে ম্যানুস্ক্রিপ্টটা আছে সেখানে এই এই জিনিসগুলোতে কিছুটা সমস্যা মনে হচ্ছে, তোমাকে এগুলো অ্যাগেইন রিভিশন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে নতুন রেফারেন্স দিয়ে নতুন ইনফরমেশন ঢুকাতে হতে পারে। অর্থাৎ একটা ম্যানুস্ক্রিপ্টকে আরো বেশি পলিশড করার জন্য পিয়ার রিভিউ প্রসেস খুবই গুরুত্বপূর্ণ এবং একটা যে জার্নাল পেপার এটা অবশ্যই পিয়ার রিভিউ প্রসেসের আন্ডারে যেতে হবে। সেকেন্ড ক্যারেক্টারটা হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ যে কোনো পাবলিশ জার্নাল পেপার অথবা একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো লিখতে পারি না। আমরা যে জার্নালটা আমাদের পেপারটা সাবমিট করতে চাচ্ছি সেই জার্নালের স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফলো করেই লিখতে হবে। দ্বিতীয়ত পাবলিকেশন, অর্থাৎ আমরা আমাদের যে জার্নাল পেপারটা পাবলিশ করতে যাচ্ছি সেটা হয়তোবা কোনো একটা ইস্যু আন্ডারে, কোনো একটা জার্নালের একটা ইস্যুর আন্ডারে পাবলিশড হবে, হতেই হবে, আসলে এটাই নিয়ম। এবং 4 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্সটা যে কন্টেন্ট, রিসার্চ পেপারগুলো মূলত কারেন্ট ডেভেলপমেন্ট বা কারেন্ট কোন একটা প্রবলেম, রিসার্চ প্রবলেমকে ভিত্তি করেই কিন্তু লেখা হয়ে থাকে বা স্পেসিফিক ফোকাস করেই লেখা হয়ে থাকে। তো এটা কিন্তু একটা রিসার্চ পেপার ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট। এবং ফরম্যাট, রিসার্চ পেপারগুলো মূলত কয়েক রকম ফরম্যাটে আসতে পারে, যেমন প্রিন্টেবল, অনলাইন, অথবা দুটা ফরম্যাটেই আসতে পারে। মূলত পেইড যেগুলো থাকে, যে যিনি লিখছেন উনি পেইড ভার্সনটা যদি করেন তাহলে ওইটা বেশিরভাগ সময় অনলাইনে হচ্ছে অ্যাভেলেবেল থাকে, আবার অনেক সময় সামান্য কিছু পেমেন্টের ইয়াতেও হচ্ছে এটা নিতে হয়। তো এটা তো গেল যে রিসার্চ পেপারটা কি, এটা রিসার্চ পেপার কেন দরকার, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এগুলো এটা খুবই বেসিক একটা কথাবার্তা। এখন কোশ্চেন আসে যে রিসার্চ পেপার রাইটিংটা কিভাবে শুরু করব আমরা, বিশেষ করে যারা প্রথমবারের মতো একটি রিসার্চ পেপার লিখতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু বেশি আসে যে আমি কিভাবে রিসার্চ পেপার রাইটিংটা শুরু করব। এখন রিসার্চ পেপার রাইটিং শুরু করার জন্য আমাদেরকে প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যে পেপারটা লিখতে যাচ্ছি এই পেপারটা আমি কোন টপিকের উপরে লিখতে যাচ্ছি। এখন রিসার্চ পেপার মূলত আমরা দুইভাবে লিখতে পারি, বিশেষ করে আমরা যারা রিসার্চ স্টুডেন্ট তারা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে যে সরাসরি আমার এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেছে, আমার কাছে পর্যাপ্ত ডাটা আছে একটা রিসার্চ পেপার লেখার মতো, এবং আমি এই ডাটাগুলোকে ইউটিলাইজ করে একটা রিসার্চ পেপার লিখব। প্রথমটা হচ্ছে এটা। আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে থিসিস থেকে একটা রিসার্চ পেপার লেখা। তো আপনাদের মাঝে যারা অলরেডি একটা থিসিস করে ফেলেছেন কিন্তু এখনো কোনো রিসার্চ পেপার পাবলিশড করেননি,
এটা মূলত তাদের জন্য। তো যখন একটা থিসিস লেখা হয়ে যায়, সাধারণত একটা থিসিসের আন্ডারে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তোবা একটা রিসার্চ থাকে না, বেশ কয়েকটা রিসার্চ থাকে এবং ওখান থেকে হয়তোবা একের অধিক রিসার্চ পেপার পাবলিশ করা সম্ভব। তো মূলত এই ২ টা বিষয়ের উপর বেসড করে আমাদেরকে রিসার্চ পেপার লেখা শুরু করতে হবে। ১ম এই চিন্তা করতে হবে যে আমি আমার একদম রিসার্চ যে রেজাল্ট আছে, এটা এখনো থিসিস আকারে পাবলিশড হয়নি। একদম আমি একটা রিসার্চ প্ল্যান করেছি, তারপর সেটাকে ফলো করে একটা রিসার্চ শেষ করেছি এবং আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ডাটা আছে। মূলত এটাকে বেসড করে যখন হবে, তো শুরুতেই যেটা করতে হবে যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ যেই আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটার উপরে, যে রিসার্চ কোশ্চেনটার উপরে ভিত্তি করে, যে রিসার্চ প্রবলেমটার উপর ভিত্তি করে আমি আমার রিসার্চটা করেছি, একটা রিসার্চ করেছি, কিছু মেথোডোলজি ফলো করেছি এবং কিছু রেজাল্ট পেয়েছি, এই যে ধাপগুলো শেষ করেছি, এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো কালেক্ট করার পরে আমাদেরকে যে রিসার্চ পারপাস, রিসার্চ কোশ্চেন, রিসার্চ প্রবলেম, এই জিনিসগুলো স্পেসিফাই করতে হবে এবং এখান থেকে আমাদের হচ্ছে একটা টাইটেল বা রিসার্চ টপিক চুজ করতে হবে। মূলত দেখা যায় যে আমরা হয়তোবা ইন কেস আমি যদি আমার ক্ষেত্রে চিন্তা করি যে আমি মেরিন অর্গানিজমের উপর রিসার্চ করছি। হ্যাঁ, আমি আমার পারপাসটা জানি, আমি কেন এই রিসার্চটা করছি, কোন সমস্যার উপরে ভিত্তি করে কোন কোশ্চেন সলভ করতে এই রিসার্চটা করছি। কিন্তু আসলে অনেক সময় একটা স্পেসিফিক টাইটেল কিন্তু আমি তখনও ঠিক করিনি যখন রিসার্চটা করছি। তো এটা ইম্পর্টেন্ট যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে কারণে আমি রিসার্চটা করেছি সেই ইনফরমেশনগুলো একখানে করে একটা টাইটেল বা একটা টপিক চুজ করব, যে টাইটেল তাহলে কি হবে, পরবর্তী স্টেপগুলো একটা রিসার্চ পেপার লেখার আমাদের জন্য সুবিধা হবে। এবং দ্বিতীয় যে আমাদের জিনিসটা যে থিসিস বেসড, অর্থাৎ কোন একজন স্টুডেন্ট যে অলরেডি থিসিস শেষ করে ফেলেছে কিন্তু সে রিসার্চ পেপার পাবলিশ করেনি, এখন সে তার থিসিসটা থেকে রিসার্চ পেপার করতে চাচ্ছে। তো যখন কেউ থিসিস থেকে রিসার্চ পেপার করতে যাবে তখন কিন্তু এটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে যে অলরেডি তার ডাটাগুলো সবকিছু কালেক্টেড, মোটামুটি একটা অর্গানাইজ ওয়েতে আছে। আর অসুবিধাটা হচ্ছে থিসিস লেখার সময় আমরা খুব বেশি ডিটেলসে সবকিছু লিখি, কিন্তু রিসার্চ আর্টিকেলটা হয় একটু শর্ট এবং অর্গানাইজ ওয়েতে। তো থিসিস থেকে করতে গেলে ওটাকে একটু ছোট করে, একটু কম ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদ দিয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আবার সাজাতে হবে। তো উপকারিতা অপকারিতা দুটাই আছে। তো থিসিস থেকে যখন আমরা কেউ একটা রিসার্চ পেপার লিখতে যাব তখন এই জিনিস দুটো, অর্থাৎ থিসিসের ক্যারেক্টারিস্টিক্স কি এবং জার্নালের আর্টিকেলসের যে ক্যারেক্টারিস্টিক্স, এই দুটাকে আমাদেরকে জানতে হবে। যদি আমরা থিসিসের আসলে কি কি ক্যারেক্টার থাকে এবং জার্নাল আর্টিকেলগুলোর কি কি ক্যারেক্টার থাকে, এই দুটা জিনিস সম্পর্কে আমরা ক্লিয়ার না হই তাহলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে থিসিস থেকে জার্নাল আর্টিকেল তো লেখাটা। তো এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি যখন আমার মাস্টার্সের থিসিস থেকে জার্নাল আর্টিকেল লিখতে গিয়েছি, বিশেষ করে আমার মাস্টার্স চলাকালীন সময়। হ্যাঁ, আমি কিছু সরাসরি রিসার্চ বেসড হচ্ছে আর্টিকেল লিখেছি, দুটাই যদিও রিসার্চ বেসড, বাট থিসিস করার আগেই আমি কিছু পেপার পাবলিশ করে ফেলেছিলাম এবং কিছু পেপার আমার থিসিসের পরে করেছি। তো যেগুলো আমি থিসিসের পরে করেছি স্বভাবতই আমি চেষ্টা করেছি যে থিসিসে তো আমি অলরেডি ইনফরমেশনগুলো খুবই অ্যারেঞ্জ ওয়েতে অ্যাড করছি, ওখান থেকে পেপারটা করি। তো
সেক্ষেত্রে আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এ কারণে আমি মনে করি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো থিসিসের ক্যারেক্টারিস্টিক্স কি? থিসিসটা কি করে? একাডেমিক কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করে। হ্যাঁ, আর যদি আমরা একটা তুলনা করে একটু দেখতে যাই, আমার মনে হয় তাহলে একটু ইজি হবে যে থিসিস কি করে? একাডেমিক রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে। অন্যদিকে জার্নাল কি করে? জার্নালের যে একটা স্ট্যান্ডার্ড আছে জার্নাল পেপারটা সেটাকে মেইনটেইন করে। থিসিসটা মূলত রিভিউ করা হয় একটা থিসিস কমিটি মেম্বারদেরকে দ্বারা। অর্থাৎ আহ, এটার ক্ষেত্রে মূলত দেখা যায় যে এক্সটার্নাল থাকে কিছু, যিনি অন্য ইউনিভার্সিটি থেকে আসছেন, এবং কিছু ইন্টারনাল থাকেন যিনি সেম যে ইউনিভার্সিটিতে আপনি থিসিসটা করছেন, যে ইউনিভার্সিটির আন্ডারে, সেই ইউনিভার্সিটির এনাদের দ্বারা একটা কমিটি গঠিত হয় এবং এই কমিটি মেম্বাররাই আপনার থিসিসটা রিভিউ করে। অন্যদিকে যে জার্নাল আর্টিকেলটা আছে, এই জার্নাল আর্টিকেলটা মূলত একটা পিয়ার রিভিউয়ের আন্ডার দিয়ে যায়, মূলত ব্লাইন্ড রিভিউ হয়ে থাকে। আর থিসিস যেটা, থিসিসে অনেকগুলো চ্যাপ্টার থাকে। অন্যদিকে জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু সেকশন, আপনারা যদি আপনার পড়তে যান যে ম্যাথোডোলজি, ম্যাথোডোলজিতে যে 2 নাম্বার সেকশনে থাকে, ম্যাথোডোলজি ডিফারেন্ট পার্টগুলো আবার 2.1, 2.2 এভাবে ছোট ছোট সেকশন আকারে প্রকাশ পায়। থিসিসের ক্ষেত্রে কোনো ওয়ার্ড লিমিট থাকে না, কিন্তু জার্নাল আর্টিকেলগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড লিমিট থাকে, বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট বা আপনি হচ্ছে আদার্স কিছু পোর্শনে ওয়ার্ড লিমিট থাকে। এবং থিসিসে টেবিল অফ কন্টেন্ট থাকে। অন্যদিকে ম্যানুস্ক্রিপ্ট, জার্নাল আর্টিকেলে কোনো টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে হয় না, কিন্তু একটা স্পেসিফিক ফরম্যাট ফলো করে এটা কিন্তু লিখতে হয়। তারপরে থিসিসের ক্ষেত্রে রিসার্চ লিটারেচার বা লিটারেচার রিভিউ বা ব্যাকগ্রাউন্ড যেটা, এটা কিন্তু বেশ বড় হয়ে থাকে। অন্যদিকে যে জার্নাল আর্টিকেলগুলো আছে, জার্নাল আর্টিকেলের ব্যাকগ্রাউন্ড বলেন বা লিটারেচার রিভিউ বলেন বা ইন্ট্রোডাকশন, এক কথায় আসলে জার্নাল আর্টিকেলে এগুলো আলাদা আলাদা সেপারেট পোর্শন করা হয় না, ইন্ট্রোডাকশনেই সবকিছু থাকে। তো যেহেতু এক ইন্ট্রোডাকশনের ভিতর অনেক কিছু ঢোকাতে হয়, এটা বেশ লিটারেচার রিভিউ বা ব্যাকগ্রাউন্ডটা বেশ স্পেসিফিক হয়। এবং আহ, চেষ্টা করা হয় রিসেন্ট যে কাজগুলো হয়েছে বা পেপারগুলো আছে সেগুলো বেশি করে এখানে ইউজ করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে থিসিসে মূলত যে টুল বা মেথোডোলজি গুলো ইউজ করা হয়েছে এগুলোর একদম ডিটেলস লেখা থাকে। মনে করেন যে আপনি কোনো একটা কোম্পানির থেকে একটা কিট বা কিছু কেমিক্যাল ইউজ করেছেন, এখন ওই কোম্পানির ওই কেমিক্যাল ইউজ করার স্পেসিফিক কিছু গাইডলাইন্স আছে। থিসিসে কিন্তু এই গাইডলাইনটা পুরোটাই উল্লেখ করা হবে, কিন্তু আপনি যখন একটা জার্নাল আর্টিকেল লিখতে যাবেন বা জার্নাল পেপার লিখতে যাবেন, এই গাইডলাইনগুলো সবগুলো উল্লেখ করার দরকার নাই, বরং ওই কোম্পানির নাম উল্লেখ করতে হবে অ্যাজ এ রেফারেন্স করে। যে কেমিক্যাল ইউজ করেছেন ওই কেমিক্যালের নেম, কেমিক্যালের জন্য প্রত্যেকটি কোম্পানির একটা স্পেসিফিক নাম্বার থাকে, সেই নাম্বার উল্লেখ করে বললেই হবে যে ম্যানুয়াল ফলো করে লিখেছেন, জাস্ট এতটুকু আহ, উল্লেখ করলেই হবে, রেফারেন্স থাকলেই হবে। এবং থিসিসের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা রিসার্চে যতগুলো ফাইন্ডিংস পেয়ে থাকি, কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট সবগুলোই অ্যাড করা হয়, কিন্তু জার্নাল আর্টিকেল বা জার্নাল পেপার পাবলিকেশনের ক্ষেত্রে সিলেক্টেড মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংসগুলো অ্যাড করা হয়। হ্যাঁ, অনেক সময় একটু কম ইম্পর্টেন্ট ফাইন্ডিংসগুলো অ্যাড করা হয়, বাট সেটা মেইন পেপারে অ্যাড করা কিন্তু হয় না, ওগুলো সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। তো এই সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল কি, এই বিষয়গুলো আমি আমার যে পরবর্তী লেকচারগুলো আছে অর্থাৎ মেইন বডির যখন আমি আলোচনা করতে যাব, ইন ডিটেলসে এই বিষয়গুলো আমি কিন্তু বলবো যে আসলে কোন ফিগারটা আপনি সাপ্লিমেন্টারিতে অ্যাড করবেন এবং কোনটা আপনি মেইন যে জার্নাল আছে সেটাতে অ্যাড করবেন।
এগুলো নিয়ে সামনে হয়তোবা পরবর্তী ক্লাসগুলোতে আমি আরো ইন ডেপথ আলোচনা করব। তো এটা তো গেল যে হচ্ছে আসলে আমি যে রিসার্চ পেপারটা লিখতে যাব, এটা টপিকটা যে ডিসাইড করব কোন দুটা বিষয়ের উপর মূলত মূলত হয়ে থাকে এই টপিক ডিসিশনটা। একটা হচ্ছে সরাসরি রিসার্চ ওয়ার্ক থেকে, আর একটা হচ্ছে থিসিস থেকে। তো থিসিস থেকে করার জন্য থিসিস এবং জার্নাল আর্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স গুলো যেহেতু জানতে হবে, আমরা কিন্তু এটা সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন কোশ্চেন আসছে যে যদি থিসিস থেকে জার্নাল আর্টিকেলে এটা ট্রান্সফার করতে হয় তাহলে কিভাবে করব, বা থিসিস থেকে জার্নাল আর্টিকেলে ট্রান্সফার করতে হলে আমাদের যে রিসার্চ টপিকটা আছে এটা আমরা কিভাবে সিলেক্ট করব। তো প্রথমেই আমি কিন্তু ক্যারেক্টারিস্টিক্সে বলেছি যে থিসিসটা মূলত খুবই ডিটেইলসে হয়ে থাকে, অন্যদিকে জার্নাল আর্টিকেলটা যেহেতু কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু মেইন কথাগুলো এখানে উল্লেখ থাকে। তো সবার প্রথমে থিসিসের লেন্থটাকে শর্ট করে আনতে হবে, অর্থাৎ যেমন আমরা থিসিস লিখতে গেলে ব্যাকগ্রাউন্ড আলাদা রেখি, সিগনিফিকেন্স এটা আলাদা রেখি, পারপাসটা আলাদা একটা সেকশন করে লিখি, কিন্তু জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে এটা করা যাবে না। এটা আমরা কি করব, সবগুলো সেকশন এক ইন্ট্রোডাকশনের আন্ডারে এনে শর্ট করে মেইন ইম্পর্টেন্ট কথাগুলো এখানে আমরা উল্লেখ করব। তারপরে দ্বিতীয় কথা যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টকে একটা সেপারেট ওয়ার্ক হিসেবে আমরা কিন্তু চিন্তা করতে পারি। অর্থাৎ আমি একটু আগেই বলেছি যে একটা থিসিসে অনেক সময় শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট নয়, বরং 2 বা 3টা বা তারও বেশি এক্সপেরিমেন্ট থাকতে পারে। যেমন আমার মাস্টার্সের ক্ষেত্রে আমার থিসিসে সম্ভবত 4টা এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, 4টা এক্সপেরিমেন্ট ছিল। তো আসলে এটা তো সম্ভব নয় যে 4টা এক্সপেরিমেন্ট নিয়ে আমি একটা জার্নাল পেপার পাবলিশ করব। এই কারণে আমি 4টা এক্সপেরিমেন্টকে 4টা সেপারেট পেপার হিসেবে কিন্তু কনসিডার করে পেপার পাবলিশ করছি। তো এই কথাটাই এখানে বলা হয়েছে যে থিসিসের প্রত্যেকটা একটা করে এক্সপেরিমেন্টকে আমরা সেপারেট একটা ওয়ার্ক হিসেবে পাবলিশ করার জন্য তৈরি করতে পারি। তারপরে তৃতীয় যে বিষয়টা আমাদেরকে করতে হবে, মাথায় রাখতে হবে যে রিফরমেট করতে হবে এবং মডিফাই দ্য ইন্ট্রোডাকশন। অর্থাৎ ওই একই কথা যে থিসিস তো অনেক ডিটেলসে থাকে, থিসিসে প্রত্যেকটা সেকশন হচ্ছে অনেক ডিটেলসে লেখা থাকে, কিন্তু জার্নাল পেপারের ক্ষেত্রে কিন্তু তা হয় না। জার্নাল পেপারে একদম সবগুলো, সেটা আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রিসার্চ প্রবলেম, রিসার্চ সিগনিফিকেন্স, রিসার্চ পারপাস, সবগুলোকে এক ইন্ট্রোডাকশনের আন্ডারে লিখতে হয়। তাই আমাদেরকে এটা রিফরমেট করতে হবে। 4 নাম্বার যে বিষয়টা, টাইটেন দ্য মেথড সেকশন। সেম কথা এখানেও, যে থিসিস লেখার সময় কিন্তু মেথোডোলজি খুবই ডিটেলসে লেখা হয়েছে। যেমন একটু আগেই আমি উদাহরণ দিয়েছি যে আমি মনে করেন যে একটা কেমিক্যাল ইউজ করেছি কোনো একটা কোম্পানির, থিসিসের ক্ষেত্রে এই কেমিক্যালটা কিভাবে ইউজ করেছে প্রত্যেকটা ধাপ আমি লিখেছি, উল্লেখ করেছি। কিন্তু জার্নাল পেপারে এটা করতে হবে না। জার্নাল পেপারে শুধুমাত্র কোম্পানির রেফারেন্স উল্লেখ করে, কেমিক্যালের নাম উল্লেখ করে বললেই হবে যে ম্যানুফ্যাকচারার ইনস্ট্রাকশন ইউজ করে, অর্থাৎ ম্যানুয়াল ইউজ করে আমি লিখেছি। জাস্ট এতটুকুই যথেষ্ট। আপনার পরবর্তীতে যদি কেউ এই কেমিক্যাল ইউজ করে সেম কাজ করতে চায়, তারা ওই রেফারেন্স ইউজ করে ওই কোম্পানির ওয়েবসাইটে যে ম্যানুয়ালটা ডাউনলোড দিয়ে ফলো করে লিখলেই হবে। এবং 5 নাম্বার পয়েন্ট, যে রিপোর্ট দ্য মেইন ফাইন্ডিংস ইন দ্য রেজাল্ট। অর্থাৎ থিসিসে কম ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা রেজাল্ট ইনক্লুড করতে হয়, কিন্তু রিসার্চ পেপারে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ মেইন ফাইন্ডিংসটা উল্লেখ করতে হয়। তো যখন আমরা থিসিস থেকে জার্নাল পেপারে কনভার্ট করতে যাব, তখন অবশ্যই আমরা মেইন ফাইন্ডিংসটা খুঁজে বের করে সেটাই জার্নাল পেপারে ইনক্লুড করব। এরপরেও যদি একটু কম ইম্পর্টেন্ট কোনো হচ্ছে রেজাল্ট থেকে থাকে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা দিলে ভালো হতো জার্নালে বা পেপারে, সেক্ষেত্রে ওটা আমরা সাপ্লিমেন্টারি
পেপার পার্ট হিসাবে বা সাপ্লিমেন্টারি ফিগার টেবিল হিসাবে অ্যাড করে দিতে পারি। এখানে সরি একজন হচ্ছে ভাইয়া কমেন্ট করেছেন যে তার একটা থিসিস পেপার আছে এবং এটা দিয়ে কিভাবে জার্নাল পেপার উনি করতে পারবেন। তো যেহেতু আমরা এটা নিয়ে এখন আলোচনা করছি, তো একই কথা যে ভাই আপনি যখন আপনার থিসিস পেপারটা একটা জার্নাল পেপারে পাবলিশ করতে যাবেন, তখন হচ্ছে কয়েকটা বিষয় আপনার মাথায় আনতে হবে। তো ১ম টাই হচ্ছে যে আসলে আপনার জায়গায় আমি হলে ১ম এ কনসিডার করতাম যে আমার থিসিসটাতে কতগুলো রিসার্চ ওয়ার্ক আছে। যদি একটা থেকে থাকে তাহলে তো কাজ কিছুটা সহজ হলো। যদি ২ টা বা ৩ টা রিসার্চ আলাদা, আলাদা থেকে থাকে তাহলে সবার আগেই কিন্তু আমি আ রিসার্চ গুলোকে ডিভাইডেড করে নেব। ধরে নেই যে আপনার থিসিসে যদি ২ টা পেপার রিসার্চ থেকে থাকে তাহলে এই রিসার্চ এর ফাইন্ডিংস গুলোকে এবং ব্যাকগ্রাউন্ড গুলোকে আমি ১ম এ আলাদা করে নিব। এবং অ্যাগেইন হচ্ছে যে থিসিসে তো খুবই ডিটেইলস এ থাকে সবকিছু। তো চেষ্টা করব যে হচ্ছে যে কথাগুলো খুব বেশি একটা প্রয়োজনীয় না, সেগুলোকে বাদ দিয়ে রিসেন্ট রেফারেন্স গুলো ইউজ করে জার্নাল পেপারটা লেখা। এবং এই ক্ষেত্রে হচ্ছে সবথেকে ভালো আমি মনে করি, যেহেতু আপনি অলরেডি থিসিস একটা করে ফেলেছেন, আপনার কাজ সম্পর্কে আপনার ধারণা আছে এবং আপনার কাজের টাইটেল সম্পর্কেও আপনার ধারণা আছে। তো আপনি ফার্স্ট চুজ করেন যে আপনি কোন জার্নালে আপনার পেপারটা পাবলিশ করতে চান। সেই জার্নালের যে ফরম্যাট আছে বা গাইডলাইনস গুলো আছে সেগুলো ডাউনলোড দিন। এবং ভালো হয় যে আপনার থিসিস ওয়ার্কের সাথে রিলেটেড যে জার্নালে আপনি পাবলিশ করতে চাচ্ছেন, ওই জার্নাল থেকে আপনার থিসিস ওয়ার্কের সাথে রিলেটেড রিসেন্টলি পাবলিশড একটা পেপার আপনি ডাউনলোড দেন। ডাউনলোড দিয়ে আপনি খুবই ভালো করে, খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করেন ইন্ট্রোডাকশন এবং মেথোডোলজি পার্টটা ভালো করে পড়তে। এবং অবশ্যই রেজাল্ট সেকশনও, যে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আসলে এটা বোঝাটা সুবিধা হবে যে তারা আসলে আপনার টার্গেট জার্নালে যে তারা তাদের ইন্ট্রোডাকশনটা আসলে মেইনলি কিভাবে কোন জায়গাগুলোকে ফোকাস করে লিখেছে। হ্যাঁ, যেমন আমি সবসময় বলি যে পেপার লেখার সময় ইন্ট্রোডাকশনে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে তো অবশ্যই আগের পেপার গুলো সাইট করতে হবে। কিন্তু চেষ্টা করেন যে রিসার্চ যে স্টেটমেন্টটা, রিসার্চ প্রবলেমটা, এই জায়গাগুলো রিসেন্ট পেপারগুলোর উপরে বেস করে খুঁজে বের করতে যে কোথায় গ্যাপটা আছে। এবং যে পেপারটা আপনি ডাউনলোড দিয়েছেন সেটার উপর ভিত্তি করে সেটাকে আপনি বেস ধরে আপনার থিসিসটা থেকে আপনার টার্গেট এক্সপেরিমেন্টটা নিয়ে একটা আউটলাইন দাঁড় করান এবং সেটাকে ফলো করে আপনি আপনার পেপারটা লেখা শুরু করেন। থিসিস লেখা থাকলে পেপার লেখার আসলে অনেকটা কাজ আগায় থাকে। তো এটা খুবই ইজি। আমি হোপফুলি আপনার এটা আপনি যদি এতটুকু একটু ফলো করেন যে ফার্স্ট টার্গেট করেন কোন জার্নালে পাবলিশ করতে চান। ওই জার্নাল থেকে আপনার কাজের রিলেটেড একটা পেপার ডাউনলোড করেন, রিসেন্টলি পাবলিশড পেপার। ওই পেপার দেখে আপনি একটা আউটলাইন দাঁড় করান। তারপরে আপনার থিসিস থেকে, যেহেতু থিসিস খুবই ডিটেইলস, সেটাকে একটু শর্ট করেন। মেইন ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নিয়ে মেইন ফাইন্ডিংস গুলো সেপারেট করেন। মেথোডোলজি সেকশনটা হচ্ছে থিসিসের মতো এত বেশি ডিটেইলস না লিখে সেটাকে পেপারের যে ফরম্যাটটা আছে সেটা অনুযায়ী একটু শর্ট করেন অ্যান্ড ফরম্যাটিংটা ঠিক করেন।
এবং আপনার যে ডিসকাশন আছে সেটা থিসিস এবং পেপারের খুবই ডিফারেন্ট হয়, মোটামুটি ডিফারেন্ট হয়। আপনি চেষ্টা করেন যে থিসিসের সাথে আপনি যে পেপারটা ডাউনলোড দিয়েছেন সেটার ডিসকাশন সেকশনটা সেটার মতো করে কিছুটা মানে ফরম্যাটটা সেটার মতো করে রিসেন্টলি পাবলিশড পেপারগুলো যত বেশি সম্ভব সাইট করে লেখার আসলে। আর আপনি আমার মনে হয় যে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো যদি আরো বেশি আপনি পরবর্তী ক্লাসগুলো অ্যাটেন্ড করেন তাহলে ইন ডিটেলসে আসলে কিভাবে ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, অ্যাবস্ট্রাক্ট প্রত্যেকটা স্টেপ লিখবেন সেগুলো আরো আলোচনা পাবেন। হোপফুলি আপনার থিসিস থেকে পেপার লেখায় খুবই হেল্পফুল হবে। তো আমরা পরবর্তী স্লাইডে আসি। প্রথমে তো হচ্ছে ঠিক করলাম যে একটা টপিক, রিসার্চ টপিক, সেটা আমার রিসার্চ ওয়ার্ক অথবা থিসিস যে কোনো একটা থেকে। এখন এই যে রিসার্চ টপিকটা পেলাম, এই রিসার্চ টপিকের উপরে কিন্তু এখন একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে যে আপনি কেন এই রিসার্চটা করতে চাচ্ছেন বা আপনি এই রিসার্চ পেপারটা কেন লিখতে চাচ্ছেন, তার মেইন আইডিয়াটা বা উদ্দেশ্যটাই হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাট আকারে লেখাটাই হচ্ছে রিসার্চ স্টেটমেন্ট। মূলত রিসার্চ স্টেটমেন্টটা কি? আ ব্রিফ সামারি অফ দ্য রিসার্চ ব্যাকগ্রাউন্ড, a research problem that ties all the individual studies together, why current study is important, where your research program is expected to go। অর্থাৎ রিসার্চ ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো থেকে কি রিসার্চ প্রবলেমটা আপনি খুঁজে পেলেন, এই রিসার্চ প্রবলেমটা কেন ইম্পর্টেন্ট বর্তমান সিচুয়েশনের সাথে, এবং এই রিসার্চ প্রবলেমটা সলভ করার ফলে আপনি কি ধরনের ফাইন্ডিংস আশা করছেন। এই পুরো বিষয়টা অল্প কিছু সংখ্যক সেন্টেন্সের ভিতরে সাজিয়ে লেখার যে বিষয়টা, পুরো ব্যাপার, সেটাই হচ্ছে রিসার্চ স্টেটমেন্ট। এখানে আমি আমার রিসার্চ একটা পেপার থেকে একটা স্টেটমেন্টের উদাহরণ তুলে দিয়েছি। রিউডিটেপস ফিলিপিনারাম, এটা মূলত এক ধরনের শামুক, is a widely distributed shellfish with important economic and ecological value. In recent years, with the increase of shellfish culture area, the increasing deteriorating climate change issues, and the serious influence of changing temperature, the clam breeding industry has suffered a serious impact with low clam growth and mass mortality। অর্থাৎ এখানে এটা কিন্তু খুবই সংক্ষেপে রিসার্চ যে ব্যাকগ্রাউন্ডটা আছে এরা কিন্তু এটা এখানে তুলে ধরলো যে রিউডিটেপস ফিলিপিনারামটা আছে, যেটা আসলে এক প্রকার একটা শামুক, শেলফিশ ফ্যামিলির অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইকোনমিক্যালি এবং ইকোলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু রিসেন্টলি যেহেতু এটা ইকোনমিক্যালি খুব ইম্পর্টেন্ট, শেলফিশ কালচার এরিয়াগুলো বেড়ে গেছে, কিন্তু ডিফারেন্ট ক্লাইমেট চেঞ্জ ইস্যু, বিশেষ করে টেম্পারেচার চেঞ্জ, যে ক্লাইমেট টেম্পারেচার চেঞ্জ যে বিষয়টা, এটার কারণে এদের ইন্ডাস্ট্রির উপরে খুবই খারাপ একটা প্রভাব পড়ছে, যার কারণে এদের গ্রোথ রেটটা কমে যাচ্ছে এবং মাস মর্টালিটি অর্থাৎ মৃত্যু হারটা অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা। ইন অর্ডার টু রিয়েলাইজ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ clam breeding industry, it is urgent to understand Manila clams' response to changing climate, especially on seawater temperature। অর্থাৎ এখানে
এরপর ব্যাকগ্রাউন্ডের পরে কিন্তু প্রবলেমটা বলছে যে সাস্টেইনেবল অর্থাৎ স্থায়ী ডেভেলপমেন্টের জন্য ক্লাম ব্রিডিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর স্থায়ী ডেভেলপমেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ফিলিপিনারা, এটার আঞ্চলিক নাম হচ্ছে ম্যানিলা ক্লাম বা ইংলিশ নাম। এই ম্যানিলা ক্লামের উপরে কি ধরনের প্রভাব ফেলছে টেম্পারেচার চেঞ্জটা? কেন দ্য প্রেস এই আমাদের যে এই যে রিসার্চটা করা হয়েছে এটা কেন তাহলে ইম্পর্টেন্ট? কারণ the present study advance our understanding of Manila clams temperature stress resistance mechanism at molecular level and reveal the molecular mechanisms of acclimation strategies in low and high latitude population। অর্থাৎ এই যে ইকোনমিক্যালি এবং ইকোলজিক্যালি ইম্পর্টেন্ট একটা স্পেসিস ম্যানিলা ক্লাম, ক্লাইমেট চেঞ্জের কারণে এর উপরে খুবই খারাপ প্রভাব পড়ছে, স্পেশালি তাপমাত্রা বৃদ্ধির কারণে। তাই ইন্ডাস্ট্রিগুলোর ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য এর ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবটা এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে রিসেন্টলি যে স্টাডিটা আছে, অর্থাৎ বর্তমানে যে স্টাডিটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা পেপার আমরা পাবলিশ করতে যাচ্ছি, এই রেজাল্টগুলো কি করবে? এই রেজাল্টগুলো আমাদের চেঞ্জ যে এনভায়রনমেন্ট অর্থাৎ টেম্পারেচার চেঞ্জের ফলে এরা কিভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করছে এই চেঞ্জিং এনভায়রনমেন্টটায়। আমরা যদি এই ইনফরমেশন গুলো জানতে পারি তাহলে কি হবে? ইনফরমেশন will in summer and winter as well as development of temperature stress resistant clam in the era of rapid climate change। অর্থাৎ এই ইনফরমেশন গুলো আমরা যদি জানতে পারি তাহলে হয়তো আমরা জেনেটিক্যালি মাত্রা বাড়লেও এদের মৃত্যু হার কম থাকবে, গ্রোথ অনেক ভালো থাকবে এবং আলটিমেটলি এগুলো কি করবে? একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টে হেল্প রাখবে। তো এই যে আমরা খুবই অল্প সেন্টেন্সে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ এই স্পিসিসটা কেন ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ কি প্রভাব ফেলছে, আমরা এই প্রেজেন্ট স্টাডিটা কেন ইম্পর্টেন্ট, অর্থাৎ এই রেজাল্ট আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারবো ফিউচারে, প্রত্যেকটা জিনিস যে কিছু প্যারাগ্রাফের ভিতরে নিয়ে আসলাম, এই ব্যাপারটাই হচ্ছে রিসার্চ স্টেটমেন্ট। এবং মাথায় রাখতে হবে আমাদেরকে দুটা ওয়ার্ড, স্পেসিফিক এবং ক্লিয়ার। অর্থাৎ রিসার্চ স্টেটমেন্ট হতে হবে খুবই স্পেসিফিক, ক্লিয়ার। যে স্টেটমেন্টটা পড়েন উনি যাতে একবার এই স্টেটমেন্টটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে পারেন, কারণ যে বা যিনি আমার পেপারটা পড়বেন ইন ফিউচারে সে কিন্তু এই টপিকে এক্সপার্ট নাও হতে পারে, সে নতুন করে এই ব্যাপারে জাস্ট ইন্টারেস্ট থেকে এটা পড়ছে। তাই অবশ্যই রিসার্চ স্টেটমেন্ট খুব স্পেসিফিক এবং ক্লিয়ার হতে হবে। রিসার্চ স্টেটমেন্ট লেখার সময় মাথায় এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে, স্পেসিফিক এবং ক্লিয়ার। এবং আমরা তো হচ্ছে একটা স্টেটমেন্ট টপিক ডিসাইড করে ফেললাম, টপিকের উপরে ভিত্তি করে একটা স্টেটমেন্ট লিখে ফেললাম। স্টেটমেন্টের আন্ডারে আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ড, রিসার্চ প্রবলেম, আমরা কি ধরনের ফাইন্ডিংস পেতে পারি, ফাইন্ডিংসগুলো আমাদের জন্য কিরকম, কেন ইম্পর্টেন্ট, কিভাবে ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো তো আমরা লিখে ফেললাম। এরপরে আসবো যে হচ্ছে কিভাবে অর্গানাইজ করতে হবে ইনফরমেশনগুলোকে। আচ্ছা, রিসার্চ ব্যাকগ্রাউন্ড লেখার কোনো ওয়ার্ড লিমিটেশন আছে কিনা? সাধারণত রিসার্চ ব্যাকগ্রাউন্ড লেখার জন্য কখনো বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওয়ার্ড লিমিটেশন থাকে না।
এটা মূলত অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে থাকে ওয়ার্ড লিমিটেশনটা। কখনো ৩০০ বা কখনো ৫০০ ওয়ার্ডের ভিতরে অ্যাবস্ট্রাক্ট লিখতে বলে। তারপরও আমার সাজেশন হবে যে কোনো একটা পেপার বা জার্নাল আর্টিকেল লেখার সময় আপনারা অবশ্যই অথরের জন্য যে গাইডলাইনগুলো দেওয়া থাকে সেটা খুব ভালো করে পড়বেন। যদি কোনো জার্নালে সাধারণত থাকে না ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন লেখার জন্য লিমিটেশন থাকে না। যদি কোনো জার্নালে থেকে থাকে আপনারা অথরের জন্য যে গাইডলাইনগুলো অথর গাইডলাইন সেটা পড়লেই পেয়ে যাবেন। তবে সাধারণত থাকে না। যাই হোক, হচ্ছে আমরা তো জানলাম যে হচ্ছে কিভাবে একটা টপিক সিলেক্ট করব এবং কিভাবে ওই টপিকের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের একটা রিসার্চ স্টেটমেন্ট তৈরি করব। আমি এগুলোর হচ্ছে রিসার্চ স্টেটমেন্ট এই ব্যাপারটা হচ্ছে পরবর্তীতে হয়তো আরো ইন ডিটেলস আলোচনা করব। এখন আসে যে ৩ নাম্বার যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্গানাইজ দ্য ইনফরমেশন। অর্থাৎ এই যে শুরু থেকে অর্থাৎ রিসার্চ টপিক সিলেক্ট থেকে এই পর্যন্ত অনেকগুলো হচ্ছে আমরা কিন্তু রিসোর্স পেয়েছি। যেই রিসোর্স বা ইনফরমেশন যেগুলোর উপর ভিত্তি করে আমরা একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড দাঁড় করিয়েছি বা রিসার্চ টপিকটা খুঁজে পেয়েছি বা যেই উপর ভিত্তি আমরা আমাদের রিসার্চ প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি, এরকম আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন অলরেডি পেয়েছি। এখন এগুলোকে আমাদের কিছুটা অর্গানাইজ আকারে সাজাতে হবে। তো এর জন্য আমরা কিন্তু দুটা জিনিস আমি আমার পার্সোনাল ক্ষেত্রে সবসময় টপিক অর্থাৎ ছোট ছোট কিছু সাব হেডিং এর আন্ডারে আমি যে ইনফরমেশন গুলো এই পর্যন্ত গ্যাদার করেছি সেগুলোকে আমি অ্যারেঞ্জ করে রাখি এবং ২ নম্বর যে ব্যাপারটা হচ্ছে একটা রেফারেন্স লিস্ট তৈরি করি। সাব টপিকের আন্ডারে আমি কিভাবে হচ্ছে এটাকে অ্যারেঞ্জ করি, তো আমি রিসেন্ট একটা উদাহরণ দিই যে আমি রিসেন্টলি ওয়াটার স্যালাইনিটি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছি। সামুদ্রিক ঘাস বলে যেটাকে সিউইড, আমরা জানি যে সিউইড খুবই এটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট তো অবশ্যই এবং কালচারালি ইম্পর্টেন্টও, বিশেষ করে সাউথ কোরিয়ার মতো দেশগুলোতে এরা এটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে এদের দৈনন্দিন খাবারে আর কি। তো স্যালানিটির উপরে যখন আমি এক্সপেরিমেন্ট করছি তো আমি অবশ্যই টপিকটা সিলেকশনের সময় অনেকগুলো পেপার পড়েছি, অনেকগুলো আইডিয়া নিয়েছি এবং কিছু কিছু টাইটেলও আমার পছন্দ হয়েছে। তো আগে আমি যখন এগুলো অ্যারেঞ্জ করতাম দেখতাম যে আমি আলাদা আলাদা রাখলে বা একসাথে সব রাখলে রিসার্চ শেষ হওয়া এবং পেপার লেখা পর্যন্ত যেতে যেতে আমি ভুলে যেতাম। তো আমি যেটা করেছি যে স্যালানিটি সম্পর্কে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো পাইছি সেগুলো আমি কিন্তু একটা সাব টপিকের আন্ডারে ছোট জাস্ট স্যালানিটি রিলেটেড ইনফরমেশন এতটুকু লিখেই আমি কিন্তু একখানে একটা ওয়ার্ডে এগুলাকে হচ্ছে অর্গানাইজ করছি। তারপরে দেখা গেছে যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি কিছু পেপার বা কিছু ইনফরমেশন অবশ্যই রাখতে চাই যেটা আমার রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটাও আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখে এটাকেও হচ্ছে অর্গানাইজ করে রাখছি যাতে করে একদম রিসার্চ শেষ হওয়ার পরে পেপার লিখতে যেতে যেতে আমি মাথা থেকে চলে না যায়। এরকম ছোট ছোট যেমন আমি কিছু স্পেসিফিক ফাইন্ডিংস এর উপর ফোকাস করব, আমার মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট, সেগুলোও আমি কিছু সাব টপিকের আন্ডারে লিখে রেখেছি যাতে শেষ পর্যন্ত যেতে যেতে আমি ভুলে না যাই। তো আসলে আমি মনে করি এই কাজটা আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, চেষ্টা করব ছোট ছোট কিছু সাব হেডিং দিয়ে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলোকে নোট করে রাখার। এবং দ্বিতীয় যে বিষয়টা রেফারেন্স লিস্ট, অর্থাৎ আমরা প্রত্যেকটা ইনফরমেশনে কিন্তু কোনো না কোনো পাবলিশ জার্নাল আর্টিকেল থেকে নিচ্ছি এবং আমাদেরকে যখন আমরা পেপারটা পাবলিশ করতে যাব
যে ইনফরমেশনগুলো যে জার্নাল পাবলিশড আর্টিকেল থেকে নিয়েছি অবশ্যই রেফারেন্স অ্যাড করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে শুরু থেকে রেফারেন্সগুলো লিস্ট করে না রেখলে পরবর্তীতে যেয়ে আর খুঁজে পাওয়া যায় না। তো আমার সাজেশন হবে আপনারা একদম প্রথম দিন থেকে যখন আপনারা টপিক সিলেকশন শুরু করেছেন ওই দিন থেকেই যে ইনফরমেশনগুলো আপনারা অর্গানাইজ করে রাখছেন, নোট করে রাখছেন সেগুলোর জন্য রেফারেন্সগুলো সাথে সাথে নোট করে ফেলেন। এটা হচ্ছে খুবই হেল্পফুল হবে। এই টিপসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এখানে আমি একটা ছোট উদাহরণ দিয়েছি। If you are writing a paper about the effect of abiotic stress on Manila clam, you may have one section about the key figures and another section about methodology. When gathering information, make sure you include all detail as to where the information come from. অর্থাৎ এখনই আমি যেটা বললাম যে হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো একটা পেপার লিখতে যাবেন অবশ্যই টপিক সিলেকশন, ব্যাকগ্রাউন্ড সবগুলো ক্ষেত্রে আপনাকে অনেকগুলো জার্নাল পড়তে হবে। তো চেষ্টা করবেন যে ছোট ছোট সেকশন করে এই এইগুলোর ইম্পর্টেন্ট নোটগুলো লিখে রাখতে। ইভেন যে রেজাল্টগুলো পাবেন, ফাইন্ডিংসগুলো পাবেন সেগুলো হচ্ছে ছোট ছোট নোট করে লিখতে। তাহলে আপনার ফাইনালি পেপার লেখা এবং সাবমিশনের সময় খুবই হেল্পফুল হবে এটা। এবং সাথে অবশ্যই রেফারেন্সগুলো লিখে রাখবেন। আদারওয়াইজ রেফারেন্স খুঁজে না পাওয়া গেলে এটা কিন্তু আসলে পেপার পাবলিশিং এর ক্ষেত্রে এটা একটু নেগেটিভই। রেফারেন্স আপনাকে দিতেই হবে যদি অন্য কোনো পেপার থেকে নিয়ে থাকেন। সো আজকের আমাদের লাস্ট হচ্ছে স্লাইড আউটলাইন। অর্থাৎ এই যে আপনি একটা টপিক সিলেক্ট করলেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেন, আপনি কিছু রিসার্চ প্রবলেম ফাইন্ড করলেন এবং একটা স্টেটমেন্ট লিখলেন এবং কিছু ইনফরমেশন অর্গানাইজ করলেন। সবই তো হলো। আপনার ব্যাকগ্রাউন্ড পেলেন, আপনার স্টেটমেন্টটা পেলেন, আপনার একটা টপিক পেলেন। এখন আপনি কিভাবে আপনার মেইন রিসার্চ যে পেপারটা আছে সেটা লেখা শুরু করবেন। এতক্ষণ যেটা হলো সেটা হচ্ছে আপনার রিসার্চ পেপার লেখার একটা প্রিপারেশন হলো। হ্যাঁ, এখন আপনি মেইন যে রিসার্চ পেপারটা আছে সেই পেপারটা লেখা শুরু করবেন। কিভাবে শুরু করবেন? এর জন্য আপনাকে সবার প্রথমে একটা আউটলাইন তৈরি করে নিতে হবে। আপনি যদি রিসার্চ পেপার লেখার শুরুতেই একটা আউটলাইন তৈরি করে নেন তাহলে আপনার কাজ কিন্তু অনেকটা গুছানো হয়ে যাবে এবং পরবর্তীতে রিসার্চ পেপারটা লেখার সময় এটা অনেক হেল্পফুল হবে। তো রিসার্চ যে আউটলাইনটা আছে বা রিসার্চ পেপার আউটলাইনটা এটা আসলে কি? এটা আসলে কিছুই না, জাস্ট একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক বা একটা স্ট্রাকচার ফরম্যাট যেটা কি করে আপনার কি এলিমেন্ট গুলোকে বা আপনার যে মূল কথাবার্তাগুলোকে আছে এগুলোকে অর্গানাইজ করতে সাহায্য করে আপনি যখন একটা রিসার্চ পেপার লেখা শুরু করবেন সেই সময়টায়। এবং আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ যে একটা পেপার লেখার যে ফ্লোটা আছে এটাকে মেনটেন করতেও কিন্তু সাহায্য করে। তো একটা রিসার্চ পেপার আউটলাইনের তৈরি করার ক্ষেত্রে কোন কোন স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে বা করবেন বা মাথায় রাখবেন, এখানে আমি একটা ছোট্ট লিস্ট করার চেষ্টা করেছি। যে প্রথমেই রাইট ডাউন অল ইম্পর্টেন্ট আইডিয়াস। অর্থাৎ আপনি যখন টপিকটা সিলেক্ট করলেন বা রিসার্চটা শুরু করলেন তখন আপনার মাথায় অনেকগুলো আইডিয়া আছে। অবশ্যই এগুলো আপনি আইডিয়াগুলো নোট ডাউন করেন। Answer several questions such as what is the topic of my paper? Why is the topic important? How to formulate the hypothesis? Where are the major findings? আপনি যদি আপনার আউটলাইনে এই কয়েকটা কোশ্চেন রাখেন, এগুলো আসলে খুবই কি কোশ্চেন যে আমার রিসার্চটা ইম্পর্টেন্ট কেন? এই কেনর উত্তর দিতে গেলে আপনাকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড
লিখতে হবে। তারপরে কিভাবে আপনার হাইপোথিসিসটা আপনি ফর্মুলেট করবেন? হুট করে উইথ এনি ব্যাকগ্রাউন্ড তো আপনি একটা হাইপোথিসিস লিখতে পারেন না। তো যখনই আপনার মাথায় আসবে যে আপনি একটা হাইপোথিসিসটা কিভাবে ফর্মুলেট করলেন, এটার ক্ষেত্রেও কিন্তু তখন আপনার হাইপোথিসিসের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি লিঙ্ক করার চেষ্টা করবেন। তারপরে হোয়াট আর দ্য মেজর ফাইন্ডিংস? যখনই আপনি মেজর ফাইন্ডিংস গুলো নিয়ে চিন্তা করতে যাবেন, তখনই কিন্তু আপনার মাথায় আম হচ্ছে কিছু কি ফাইন্ডিংস এর চিন্তাভাবনা আসবে। যেমন যেকোনো এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু আমরা অনেক রকম রেজাল্ট পেতে পারি। তো সবগুলো রেজাল্ট বা সবগুলো এক্সপেরিমেন্ট কি কোনো একটা স্পেসিস এর ক্ষেত্রে করা আমাদের পক্ষে সম্ভব হয়? হয় না। তাই আমাদেরকে কিন্তু একটা রিসার্চ শুরু থেকেই চিন্তা করে রাখতে হয় যে আমি এই ফাইন্ডিংস এর দিকে মনোযোগ দিব। স্পেসিফিক কিছু ফাইন্ডিংস বা স্পেসিফিক কিছুর দিকে আমরা যাব। তো যখনই আপনি আপনার ফাইন্ডিংসটা কি হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে যাবেন, তখনই কিন্তু হচ্ছে আপনি স্পেসিফিক্যালি কোন জায়গাটায় ফোকাস করবেন এটা কিন্তু খুঁজে বের করতে পারবেন। তারপরে গ্রুপ অল ইউর আইডিয়াস ইনটু সেকশনস। ফর এক্সাম্পল ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্টস এন্ড ডিসকাশনস। অর্থাৎ আপনি আপনি এতক্ষণ পর্যন্ত যতগুলো আইডিয়া পেলেন, যতগুলো কোশ্চেন আর অ্যান্সার পেলেন, চেষ্টা করেন আপনার এই আইডিয়াগুলো, ইনফরমেশনগুলো ডিফারেন্ট সেকশনের আন্ডারে ভাগ করে লিখতে। এতে করে কিন্তু আপনার কাজটা বেশ গুছানো আকারে আগানো সম্ভব হবে। এবং আমি মনে করি যে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। পার্সোনালি আমি যখন রিসার্চ করি, আমি নিজেও এই কাজটা করি। হচ্ছে দেখা যায় যে মেথোডোলজি সম্পর্কে আমার মনে হচ্ছে যে আমি একটা করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই মেথডের পরিবর্তে আরেকটা মেথড আছে। এই মেথডটা একটু ইজি বাট বেশি ফ্রুটফুল। তো আমি আসলে নোট করে রাখার চেষ্টা করি। ইভেন ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও কিন্তু আমি এটা করি। এবং রেজাল্ট দেখা যায় আমি অনেকগুলো পেপার পড়ছি এবং কিছু রেজাল্ট আমাকে খুবই অ্যাট্রাক্ট করছে। হয়তোবা আমার স্পেসিস এর ক্ষেত্রে এটা হয়নি, অন্য কোনো স্পেসিস এর ক্ষেত্রে ফাইন্ডিংসটা পাইছে। কিন্তু আমি সাথে চেষ্টা করি ওই রেজাল্টের ছবি বা টেবিলটা স্ক্রিনশট করে একটা হচ্ছে আমার রেজাল্ট যেটা আমি পেতে চাচ্ছি ওই ধরনের রেজাল্টের আন্ডারে আ আ ওয়ার্ডে রেখে দিতে, এবং এটা আমাকে হেল্প করে পরবর্তীতে আ ওইটাকে ফলো করে আমার রেজাল্ট গুলোর দিকে আগানোর। ডিসকাস দ্য মেথোডোলজি উইথ দ্য মেন্টর। অর্থাৎ আপনি এখন পর্যন্ত একটা টপিক সিলেক্ট করলেন। তারপরে ওটার উপর ভিত্তি করে আ একটা স্টেটমেন্ট তৈরি করলেন। তারপর আপনি অর্গানাইজ করলেন ইনফরমেশন গুলো এবং আপনি একটা আউটলাইন তৈরি করলেন। আমি এখানে উদাহরণ হিসেবে একটা ছোট্ট আ আমার হাতের ডান দিকে আমি একটা ছোট্ট আ উদাহরণ তুলে ধরেছি যে আউটলাইনে কি থাকতে পারে। টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন এবং রেফারেন্স। এর মাঝে আমি অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশনটা রেড কালার করে দিয়েছি। কারণ আমি পার্সোনালি মনে করি যে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন এ দুটা হচ্ছে সবার শেষের ব্যাপার। তাই আপনারা এই দুটা বাদে ইন্ট্রোডাকশনের মাঝে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, রিসার্চ গ্যাপ এগুলো যেমন আপনারা আউটলাইন করে রাখতে পারেন। মেথোডোলজিতে রিসার্চ ডিজাইনটা কি? রেপ্লিকেশন কতগুলো হবে? তারপর ডাটা কালেকশন আপনি কিভাবে করবেন? এই ডাটাগুলো কিভাবে আপনি এনালাইসিস করতে চাচ্ছেন কোন মেথোডোলজি ফলো করে? এগুলো তো অবশ্যই অ এক্সপেরিমেন্টের আগেই ডিসিশন নেওয়ার ব্যাপার। তো এগুলো সবকিছু যখন আপনি একটা আউটলাইন তৈরি করলেন, অবশ্যই এটা আপনার মেন্টর, সুপারভাইজার অথবা আপনার সিনিয়র কারো সাথে ডিসকাস করবেন এবং ফিডব্যাক পাওয়ার চেষ্টা করবেন, এবং সেই ফিডব্যাক অনুযায়ী আপনার আ যে হচ্ছে আউটলাইনটা আছে সেটা আপনি কিছুটা আ রিভিউ করে নিতে পারেন। এতে করে কি হবে? আরেকটু দেখা গেল যে আপনার রিসার্চ পেপারটা লেখা শেষ হওয়ার পরে আপনি যদি সরাসরি রিভিউ করতে যান, আপনি মেন্টর বা সুপারভাইজারের কাছে, তাহলে হয়তোবা এমন কিছু ইস্যু ধরা পড়লো যেটা উম কারণে আপনাকে আপনার পেপারে একটা বড় পরিবর্তন আনতে হচ্ছে। তো
আপনি যদি আপনার আউটলাইনটাই শুরুতে আপনার মেন্টর বা সুপারভাইজারের কাছ থেকে রিভিউ করে নেন বা রিভিশন দিয়ে নেন, প্রবলেমগুলো একটু সলভ করে নেন, তাহলে হচ্ছে অনেকাংশেই কিন্তু আপনার এই সমস্যাগুলো এড়ানো সম্ভব হবে। তো হচ্ছে আমার আজকের হচ্ছে আলোচনা মোটামুটি এই পর্যন্তই। এটা হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে রিসার্চ পেপার রাইটিংটা কি এবং আপনি কিভাবে লেখাটা শুরু করবেন, এটা নিয়ে হচ্ছে যে বেসিক কথাবার্তাগুলো এই পর্যন্তই। হোপফুলি আপনারা আমার যে আলোচনাটা সেটা বুঝতে পেরেছেন, এবং আমি চেষ্টা করেছি আপনাদের যে কোশ্চেনগুলো সেটার অ্যান্সার করার। তো ইন ডিটেইলসে যে মেইন বডিটা আছে অর্থাৎ ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট ডিসকাশন, এই সেকশনগুলোর ইন ডিটেইলস আলোচনা হয়তোবা আমি আমার পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।